মা, মা। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? মা, আমি অফিসে যাচ্ছি, আজকে মনে হয় বেতন পাবো। শোনো, বেতনটা পেয়ে সব টাকা তোমার হাতে দিয়ে দিব, তুমি শিপুকে দিয়ে বাজার করিয়ে নিও। সেটা না হয় নিলাম, কিন্তু তোর সাথে আমার কিছু কথা ছিল। মা, এখন অফিসের টাইম হয়ে গেছে, আমি সন্ধ্যায় এসে তারপর শুনি। না, এই সামান্য কথা শুনতে তোর খুব বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে মা, বলো, একটু তাড়াতাড়ি বলো। শোন, শিপু বড় হয়েছে, আমি ওর মা, ওর কি লাগবে না লাগবে সবকে আমি একা দেখবো? তুই তোর বড় ভাই, তুই কখনো খোঁজ খবর নিয়েছিস ওর কি লাগবে না লাগবে? কই কখনো তো নেসনি। তুই তো এবারই বড় ছিলি, এই বিষয় নিয়ে কখনো মাথা ঘামিয়েছিস? মা, আমি আমার ছোট ভাইয়ের কথা ভাববো না তো কার কথা ভাববো? আচ্ছা বলো, কি হয়েছে? শিপু বেশ কিছুদিন ধরে একটা মোটর সাইকেলে কথা বলতেছি, ও এখন ভার্সিটিতে পড়ে, ওর বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে, ওর নাই। তুই কি পারিস না ও একটা মোটর সাইকেল কিনা দিতে? মা, আমাদের ইনকামের উৎসটা হচ্ছে আমার এই চাকরিটা, এই চাকরিটা ছাড়া আমার আর কিছু নেই। বাবাও বেঁচে নেই, বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার করতে হতো না। সবকিছু তো আমার দেখাশোনা করতে হচ্ছে, তার উপরে বোনের বিয়েটা ঠিক হয়ে গেছে, ওর বিয়ের কত খরচ সবকিছু তো বহন করতে হবে। তার উপর এখন বলছো আবার ভাইয়ের বাইক লাগবে, কি করব বলো তো? হ্যাঁ, আমি মানছি তুই বেশ কিছুদিন ধরে তানিয়ার বিয়ের জন্য টাকা জমাচ্ছিস, শুধু বোনের কথা ভাবলে তো হবে না, ভাইয়ের কথা তো ভাবতে হবে। শোন, আমি এত কথা জানি না, তুই শিপুকে একটা বাইক কিনা দি। তাছাড়া তুই এই ফ্যামিলির বড় ছিলি, তুই না দিলে ওরা কোথায় পাবে? তাছাড়া তোর বাপ তো বেঁচে নেই যে তার কাছে দাবি করবে। মা, আমি আমার পরিবারের খুশির জন্য সবকিছু করতে পারি, দেখো না এইবারে বড় ছেলে আমি, আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো। আমি চেষ্টা করে যাচ্ছি, দিন নেই রাত নেই, আমি ছুটে চলেছি শুধুমাত্র তোমাদের মুখের হাসির জন্য। আমি চেষ্টা করছি মা, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো রাখার জন্য, আমি চেষ্টা করছি তোমাদের সুখে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে মা, বাইকের বিষয়টা আমি দেখছি। এই দেখছি দেখছি করেই তো এতটা সময় কাটিয়ে দিলি, না হলো সংসারে কোনো উন্নয়ন, না হলো অন্য কিছু। আমার আর কিচ্ছু ভাল লাগে না, সব কিছু আমাকেই দেখতে হবে। আরে তানিয়া শিপু না হয় ছোট, ওরা কিছু বুঝে না, কিন্তু সৈকত, সৈকত তো বয়স হয়েছে, ওর তো বোঝা উচিত যে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। মা, ভাইয়ের যে একটা কথা বলতে বলছিলা। আরে বলছি, সে কি বলছে শুনবি? সে বলছে সে এখন তোকে গাড়ি কিনা দিতে পারবে না, তার কাছে টাকা পয়সা নাই, আর যেটুক টাকা পয়সা আছে সেটা নাকি সে তানিয়ার বিয়ের জন্য জমাচ্ছে। কি পারবে না মানে? সে পারবে না এটা বললো আর তুমি সেটাই শুনে নিলা? আচ্ছা মা, আমার কখন কি প্রয়োজন না প্রয়োজন সেটা তো ও দেখে না, সেটা দেখো তুমি। আমার প্রয়োজনগুলো মেটানোর দায়িত্ব তোমার। আমার এখন একটা গাড়ির কি পরিমাণ প্রয়োজন তুমি জানো? আমার ভার্সিটির প্রত্যেকটা ফ্রেন্ড নিজের গাড়ি করে ভার্সিটিতে আসে, আর আমি যাই রিক্সায় করে। হ্যাঁ আমি জানি তো তোর একটা গাড়ি খুব প্রয়োজন। আচ্ছা তুই আর চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। দেখছি মানে? দেখছি বললে হবে না, আমার গাড়ি প্রয়োজন, আমার লাগবে। হ্যাঁ আমি সেটাই তো বলছি, আমি সৈকতকে বলবো সে যেন আপাতত তোকে একটা পুরনো গাড়ি না হয় কিনে দিল, পরে তোকে একটা ভালো গাড়ি কিনে দিবে। কি বললো? এই পুরান গাড়ি নিয়ে আমি ভার্সিটি যাব? এই পুরান বাইক নিয়ে ভার্সিটিতে গেলে আমার মান সম্মান থাকবে? ভার্সিটিতে আমার একটা রেপুটেশন আছে, আমি একটা ভালো স্টুডেন্ট। দেখো মা, তোমাকে আমি বলছি না আমার রয়্যাল এনফিল্ড লাগবে, সেটা আমার লাগবে। আরে বাবা তুই রাগ করিস না, তোর গাড়ি ব্যাপারটা আমি দেখছি তো, বললাম না সৈকত আসলে আমি সৈকতকে বলবো তোকে যেভাবে পারে একটা গাড়ি যেন ব্যবস্থা করে দেয়। এখন যা তুই ফ্রেশ হ, যা খাওয়া দাওয়া কর। সৈকত, কি ব্যাপার? তুমি এখানে কেন ডেকেছো আমাকে? কিছু হয়েছে? না তেমন কিছু না, আসলে একা একা বসেছিলাম তো ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে ফোন দিয়ে ডাকি। আর তাছাড়া তুমি তো জানো
তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। কিন্তু এভাবে আর কতদিন সৈকত? দেখতে দেখতে 25 দিন হয়ে গেল তোমার চাকরিটা নেই। তুমি বাড়িতে মিথ্যে কথা বলেছো, তুমি বলেছো যে তোমার চাকরিটা আছে, কিন্তু সত্যি তো এটাই যে তোমার চাকরিটা নেই। এভাবে কি জীবন চালানো যায়? তুমি আমাকে বলো। তুমি বলছো টিউশনির কথা, হ্যাঁ টিউশনি তুমি করছো, কিন্তু টিউশনি করে তো আর চলা যায় না। আর কতদিন? মিথ্যা না বলে কোনো উপায় আছে বলো? আমার পরিবারে শুধুমাত্র আমি ইনকাম করি, আর কেউ নেই যে ইনকাম করবে। আর তাছাড়া বোনের বিয়ে, মায়ের অসুস্থতা, ভাইয়ের আবদার, সবকিছুই আমার উপরে ডিপেন্ড করে। ওরা সবসময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে কখন আমি টাকা দিব। এখন আমি যদি তাদেরকে বলি যে আমার ইনকাম নেই, আমার চাকরি নেই, তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছো? আর কিছুদিন বাদেই বোনের বিয়ে। ওই পরিবারের মানুষ যদি জানে যে আমার পরিবারে ইনকাম করার মতো আর কোনো মানুষ নেই, আমার চাকরিটা চলে গেছে, তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। না না, এই মুহূর্তে আমি জানাতে পারবো না। হ্যাঁ, আমি তো তোমার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এখন তুমি কি করবে? কি আর করার, যেভাবে চলছে আপাতত ওইভাবেই চলতে হবে। টিউশনির টাকা দিয়ে সংসার চালাতে হবে, আর এই পাশে চাকরি খুঁজতে হবে। আমাদের সকলে জানি চেষ্টার ফল মিষ্ট হয়। দেখি চেষ্টা করে কপালে কি আছে, আর একটা চাকরি পেয়ে গেলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু আমিও খুব একটা সমস্যার মধ্যেই আছি। কি হয়েছে? বাবা বাড়ি থেকে বিয়ের কথা বলছে, বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। এর আগেও বিয়ের কথা বলেছিল, সেটা আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তখন আমি একটা বিষয়ে বাবাকে আটকে দিয়েছি। মানে তখন আমার এক্সাম ছিল, এক্সামের কথা বলে আমি বাবাকে আটকে দিয়েছি। কিন্তু এখন তো আমার এক্সাম শেষ, এখন আমি বাবাকে কি বলবো বলো তো? বাবা তো আমাকে বিয়ে নিয়ে অনেক কথা শোনাচ্ছে, বাবা বলছে আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করব সেটা আমি বুঝে উঠতে পারছি না। বুঝে উঠতে পারছো না মানে? তুমি তোমার বাবাকে বলবে যে বাবা, আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না অন্য কাউকে। তোমার মাথা কি ঠিক আছে? আগে যদিও বলা যেত, কিন্তু এখন কোনোভাবে বলা যাবে না। বাবা যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো তোমার কথা? কি পরিচয় দিব তোমার বলো তো? কারণ তুমি তো এখন বেকার। বাবা আমাকে জিজ্ঞেস করবে ওই ছেলেটা কি করে, তখন কি আমি বাবার মুখের উপর এটাই বলবো যে ছেলেটা বেকার? বাবা যদি এই কথা শুনে কখনোই রাজি হবে না। অথই, তুমি এভাবে আমার সাথে কেন কথা বলছো? তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এটাও তো সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা চিন্তা করে পরিবারের অমতে গিয়ে আমি এতদিন বিয়েটা আটকে রেখেছি, কিন্তু আর কতদিন এভাবে আটকে রাখবো বলো তো? এভাবে চলতে থাকলে আর কতদিন আটকে রাখতে পারবো সেটা আমি নিজেও জানি না। আমি মানছি তুমি তোমার পরিবারের কথা চিন্তা করছো, ভাবছো। তুমি তোমার পরিবারের কথা চিন্তা করার পাশাপাশি তোমার নিজেরটাও তো ভাবতে হবে নাকি? হ্যাঁ ভাববো, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না, কারণ সামনের বোনের বিয়ে, ভাইটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, মায়ের অসুস্থতা, আমার চাকরিটাও নেই। এই মুহূর্তে নিজেকে নিয়ে ভাবছি না, ভাবছি সবাইকে নিয়ে। মাকে বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম আজকে বেতন পাবো, কিন্তু আমার পকেটে 20টা টাকার বেশি একটা টাকাও নেই। টিউশনের টাকাটা অগ্রিম নিয়ে নিয়েছিলাম। এনাও, এই টাকাগুলো তোমার কাজে লাগবে। না না, এটা কি করছো? মানছি আমার কাছে টাকা নেই, তাই বলে তোমার কাছ থেকে টাকা নিব এটা তো হতে পারে না। তার চেয়ে বরং তোমার টাকা তোমার কাছেই রেখে দাও। শোনো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের সাথেই তো সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হয়। তোমার সমস্যা মানেই তো আমার সমস্যা। আজকে হয়তোবা তোমার টাকার সমস্যা আছে, কালকে যখন তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে তখন তো তোমার এই সমস্যাটা নাও থাকতে পারে। আর তোমার পরিবারের সমস্যা মানে আমার পরিবারের সমস্যা। তাই এত কথা চিন্তা না করে টাকাটা নিয়ে নাও, যখন তুমি চাকরি পেয়ে বেতন পাবে তখন না হয় শোধ করে দিও। এখন এত কথা বাদ দাও তো, টাকাটা নিতে বলেছি, তুমি টাকাটা নাও, নাও বলছি। আসলে তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্য করে আমি তোমার মতো একটা মানুষ পেয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, আজকে আর আমি বসতে পারবো না, মায়ের সাথে একটু খালামণির বাড়িতে যেতে হবে। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফেজ। কি ব্যাপার মা,
তুমি একা একা ড্রয়িং রুমে এরকম ভাবে বসে আছো কেন? বাসায় কেউ নেই নাকি? আর দেখতে পাচ্ছি তোমার মন খারাপ, কি হয়েছে মা? একা একা বসে থাকুন তো কি করব? আমার না এসব একটু ভাল লাগে না। ভালো লাগে না মানে? কি হয়েছে আমাকে খুলে বলো। তোর ছোট ভাই রাগ করে তার রুমে বসে আছে। তোর ছোট বোন রাগ করে সারাদিন কিচ্ছু খায়নি। আমি এত চেষ্টা করলাম, তাকে খাওয়াইতেই পারলাম না, সে কোনো কথাই শুনলো না। কি বলো? ওরা রাগ করেছে? কিন্তু কেন, কার উপরে রাগ করেছে? আবার কার উপরে? তোর উপরে। আমার উপরে? হ্যাঁ আমার উপরে আবার কিসের রাগ? তুমি জিজ্ঞাসা করোনি কেন রাগ করেছে? হ্যাঁ করেছি। তোর ছোট ভাই রাগ করছে ওরে তুই বাইক কিনা দাসনি বলে। আর তোর ছোট বোন কি জন্য রাগ করছে আমি বলতে পারবো না। আচ্ছা তুই বড় ভাই, তুই একটু দেখবি না ওরা কেন রাগ করে, কেন ওদের মন খারাপ? সব কি আমাকেই দেখতে হবে? আচ্ছা মা, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি দেখছি। ওরা কোথায়? আছে, যার যার রুমে আছে। আচ্ছা ও দেখছি। কি ব্যাপার? শুনলাম আমার বোনটা নাকি রাগ করেছে। কি হয়েছে শুনি? হ্যাঁ, রাগ করছি, সেটা আবার তোমার উপরে। উরে বাবা, রাগটা মনে হচ্ছে অনেক বড়, তাই না? আচ্ছা আমার উপর কি নিয়ে রাগ করেছিস সেটা তো বল একবার, দেখি রাগটা ভাঙাতে পারি কিনা। বিয়ের তো বেশি দিন বাকি নাই, আর তুমি বলছিলে বিয়ের আগে আমার হাতটা দিবে, তবে এখনো কেন দাও নাই? বোন, দেখবো বলেছিলাম, কিন্তু আসলে হয়েছে কি, এই মুহূর্তে আমার কাছে এত টাকাও নেই। আর তাছাড়া তোর সামনে বিয়ে, বিয়েতে অনেক খরচা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়েটা একবার হয়ে যায়, তারপর টাকা জমিয়ে তোর পছন্দের হারটা কিনে দিব। না, বিয়ের পরে আমার হাল লাগবে না, বিয়ের আগে আমার দিতে হবে। তাছাড়া ভাইয়া তুমি তো বলো তুমি আমাদের বাবার মতন, তাহলে এই ছোট ছোট শখ কেন পূর্ণ করছো না? দেখ বোন, আসলে আমার কাছে। হ্যাঁ, তুমি তো এখন বলবাই তোমার কাছে টাকা নাই, তোমার কাছে টাকা থাকবেই কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিব। এখন যা, টেবিলে খাবার রাখাচ্ছে, খেয়ে নে বোন। ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি বলবি বলিস, অসুবিধা নেই। কিন্তু আমাকে একটা কথা বলতো, আমি যখন অফিসে যাই তখনও তোকে দেখি না, আমি যখন অফিস থেকে বাসায় ফিরি তখনও তোকে দেখি না। কোথায় থাকিস সারাদিন? আচ্ছা তুমি আমার কি বলতে চাইতেছো বলো তো? আমি একটা নাম করে ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার পড়াশোনা আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তো সময় দিতে হয়। আরে এইভাবে কেন কথা বলছিস? আমি তো তোকে ওভাবে কোনো কথা বলিনি। শোন, তোকে দেখতে পাই না এর জন্য বললাম। এই কি যেন বলতে এসেছিলি সেটা বলতো। আমার একটা বাইক লাগবে। দেখ ভাই, আসলে আমাদের বাবা বেঁচে নেই, আর তাছাড়া আমি ছোট্ট একটা চাকরি করি। আমার কাছে এই মুহূর্তে এত টাকাও নেই যে তোকে বাইক কিনে দেব। আর এর মধ্যে আমাদের বোনটার বিয়ে, বিয়েতে অনেক টাকা খরচ হবে, কিছু টাকা জমিয়েছি। তুই কোনো চিন্তা করিস না, ওর বিয়েটা হয়ে যাক, বিয়েটা হওয়ার পরে আমি টাকা জমিয়ে তোকে বাইক কিনে দেবো। তখন আমি বাইক দিয়ে কি করব? তখন আমার বাইকের দরকার নাই। আমি এখন বাইক চাইছি, আমার এখনই বাইক কিনে দিতে হবে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তুমি সব সময় আমার চেয়ে ওরে বেশি ভালোবাসো। এটা তুই কি বললি বলতো? ও আমাদের ছোট বোন, আমি ওকে ভালোবাসবো না তো কে ভালোবাসবে? তোরও উচিত আমাদের ছোট বোনকে ভালোবাসা। হ্যাঁ ও আমার ছোট বোন, এটা মানলাম, কিন্তু ছোট বোনকে তুমি সব দিবা, আমার দিকে কোনো খেয়াল থাকবে না এমন কিন্তু কিছু না। তুমি ওর বিয়ের জন্য টাকা জমাইতেছো, ভালো কথা। এখন আবার তোমার কাছে স্বর্ণের গয়না চাইছে, তুমি সেটাও দিতে চাইতেছো। আর আমি কি করছি? আমি সামান্য একটা বাইক চাইছি, এটা তুমি আমার দিতে চাইতেছো না। দেখো ভাই, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, আমারে যদি বাইক কিনা না দাও আমি বাড়ির থেকে চলে যাবো। কি বললি তুই? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, যা বলছে একদম ঠিক বলছি। এই বাড়িতে থেকে কি পাইছি? তোমরা 2 বেলা খাবার ছাড়া আর কিছু দিতে পারছো? এরকম 2 বেলা খাবার দেওয়ার মতো আমার বাহিরে অনেক লোক আছে। ভাই ভাই কথাটা শোন। বোন যা, খাবার ঠান্ডা হয়ে গেল, টেবিলে যা। আমি অফিস থেকে এলাম তো, খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। কোথাও কোনো চাকরিও জুটছে না।
এত জায়গায় ইন্টারভিউ দিলাম, তারপরেও কোথাও চাকরি হচ্ছে না। মায়ের মুখের হাসি কিভাবে ফোটাবো, ভাইয়ের মুখের হাসি কিভাবে ফোটাবো, বোনের মুখের হাসি কিভাবে ফোটাবো, সংসার কিভাবে চালাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো। হ্যালো সৈকত, একটা খুব বড় সমস্যা হয়ে গেছে। আরে কি হয়েছে? কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কান্না করো না, আমাকে বলো কি হয়েছে। আজকে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম তখন বাবা না ব্যাপারটা সবকিছু দেখে ফেলেছে। বাবা আমাকে জিজ্ঞেস করলো যে ছেলেটার নাম কি, ছেলেটা কে। আমি বলেছি বাবা ওর নাম সৈকত, আমি ওকে অনেক পছন্দ করি। বাবা আমাকে এও জিজ্ঞেস করলো যে তুমি কি করো। আমি যদি বাবাকে সব সত্যিটা বলে দিতাম যে তুমি কোনো চাকরি করো না, তুমি একটা বেকার ছেলে, তাহলে বাবা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। কিন্তু আমি তো এটা কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আমি বাবাকে একটা মিথ্যে কথা বলেছি। আমি বাবাকে বলেছি যে তুমি একটা কর্পোরেট অফিসে চাকরি করো। কিন্তু এভাবে মিথ্যা বলা কি ঠিক হয়েছে? মিথ্যে কথা বলবো না তো কি করব? আমি যদি বাবাকে সব সত্যিটা বলে দিতাম, বাবা যদি জেনে যেত, তাহলে তোমার আর আমার সম্পর্কটা কখনো পূর্ণতা পেত না, আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। তাই এখন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো প্লিজ। তুমি যদি এখন একটা চাকরির ব্যবস্থা না করো, তাহলে তোমার আর আমার সম্পর্ক কখনোই ঠিক থাকবে না। আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আমি এই মুহূর্তে চাকরি কোথায় পাবো? আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও তো চাকরি পাচ্ছি না। না না, এভাবে হবে না। তুমি কেন বিষয়টা বোঝার চেষ্টা করছো না? আমি তো তোমাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো। তুমি যদি চাকরির ব্যবস্থা না করো, তাহলে কিন্তু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, কেউ আমাদের এক করতে পারবে না। প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি একটা ব্যবস্থা করো না সৈকত। আরে আর তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। দেখো আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা চাকরির ব্যবস্থা করছি। দেখি, কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 2-1 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাই করো। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমার অনেক ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আল্লাহ হাফেজ। এই সৈকত, এই এই কি সমস্যা কি তোমার? তুমি থাকো কোথায়? তোমার খুঁজা পাওয়া যায় না কেন? যখন বাড়িতে আসি দেখি যে তুমি নাই। কি ঘটনা কি? হ্যাঁ, কখন যে বাড়ি থেকে বাইরে আর কখন যে বাড়িতে ঢুকে কিছুই তো টের পাই না। আসলে তেমন কিছু না, আমি একটু আজকাল কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো এর জন্য একটু লেট করে বাসায় ফিরি, আপনার সাথে দেখা হয় না। ঘটনা কি তাই? আর তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো? আর না না, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন একটু বলুন তো। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? যখন বাসা ভাড়া নিছিলা তখন তুমি কি বলছিলা যে ভাই আমার ভাড়াটা দেন, মাসের 5 তারিখের মধ্যে আপনার ভাড়াটা দিয়ে দিব। এখন মাসের 5 তারিখ তো দূরের কথা, 2-3 মাস হয়ে যেতে, তার মধ্যে তুমি ভাড়াই দিতেছো না। বাসা ভাড়া নেওয়ার সময় তো ভালো ভালোই কথা বলছো, তা এখন ভাড়া নিয়ে এরকম উল্টাপাল্টা করতেছো কেন? কি সমস্যা তোমার? আসলে আমি কিছুদিন ধরে একটু সমস্যার মধ্যে আছি। আপনি তো জানেন আমি সবসময় 5 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দিই, সমস্যা না হলে আমার দেরি হতো না। গত 2 মাস ধরে একটু সমস্যা যাচ্ছে, আমাকে 1 মাস সময় দিন, আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব। ও আচ্ছা, তোমার সমস্যাটা তুমি ভালো বোঝো, কিন্তু আমার সমস্যাটা তুমি বোঝো না। না, তোমার সমস্যা তো এতদিন ধরে আমি দেখাইছি, এই কারণে তুমি যেভাবে ভাড়া দিছো সেভাবে আমি নিছি। তুমি এখন আমার সমস্যাটা বুঝবা না? হ্যাঁ, এই শোনো, আমার এখন সমস্যা, আমার যে মুহূর্তে টাকাটা লাগবে, এখন ভাড়া দাও, আমার টাকা লাগবে, দাও। আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি 1 মাসের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। তুমি যে আমার ভাড়া কিভাবে শোধ করবা সেটা আমি ভালো করে বুঝতে পারছি, জীবন আমার ভাড়া শোধ করতে পারবা না। শোনো, তোমার আমি একটা সাফ কথা বলে দিই, তুমি আমার ভাড়া ঠিক মতো দিবা, নাহলে বাসা ভাড়া ছেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি তো 1 মাসের সময় চেয়েছো, তোমার আমি 1 মাসের সময় দিতে পারবো না, 12 দিনের সময় দিলাম। এই 12 দিনের মধ্যে তুমি আমার ভাড়া দিয়ে দিবা, আর তা না হইলে তোমার কিন্তু বাড়ি থেকে বাইর করে দিই। বাসা থেকে বাইর করে দিলে তো সমস্যার সমাধান হইব না। আমি কি করবো জানো? তোমার কার টাকা দিয়ে বাইর করে দিয়া তোমার ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র যা আছে সব আমি রেখে দেবো, বুঝতে পারছো? ভাড়াটা টাইম মতো দিয়ে দিও।
আমি এখন কোথায় যাব, কার কাছে গেলে আমার সমস্যার সমাধান পাবো? আমার এখন যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। ছোট বোনের আবদার, ছোট ভাইয়ের আবদার, এমনকি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচাতে হলেও এখন টাকার দরকার। আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে। আল্লাহ, তুমি কোনো না কোনো ভাবে একটা উপায় বের করে দাও, যেখান থেকে আমি টাকা পাবো, অনেক টাকা পাবো। আমার পরিবারের সমস্ত সমস্যা আমি সমাধান করতে পারবো। সরি সরি স্যার, আপনার কোথাও লাগেনি তো? আমাকে মাফ করবেন, ভুলবশতে আসলে লেগে গেছে। না না, ঠিক আছে। আসলে দোষটা তোমার না, দোষটা আমার। আমি বেখালেভাবে হাঁটছিলাম তো। আর মাপ চাইতে হবে না, তুমি যাও। না না স্যার, ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি একটা বিষয় নিয়ে আপসেট, তাই অন্যমনস্ক ছিলাম, এর জন্য আপনার সাথে ভুলবশত ধাক্কা লেগে গেছে। ও আচ্ছা, আসলে আমিও খুব দুশ্চিন্তায় আছি। আপনি যে দুশ্চিন্তায় আছেন এটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সমস্যাটা কি আমাকে বলতে পারবেন? কোনোভাবে যদি আমি আপনার উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব, কারণ দুশ্চিন্তা যে কি জিনিস সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো বাবা, আমার যে সমস্যা সেটা তুমি সমাধান করতে পারবে না। স্যার, সমস্যার সমাধান না করতে পারি, শুনতে তো পারি। এমনও হতে পারে আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে। কে বলতে পারে কার সমস্যার সমাধান কার কাছে আছে? শুধুমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে। আপনি বলুন, আমি একটু শুনি, দেখি কোনো সমাধান করা যায় কিনা। বাবা, তোমার মতো আমারও একটা ছেলে আছে। আমার টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই টাকা পয়সাতে কি হবে? কোনো কাজে লাগছে না। আমার ছেলেটা কয়দিন ধরে হাসপাতালে ভর্তি। ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে 2-3 দিনের মধ্যে যদি কিডনি না দিতে পারি তাহলে আমার ছেলেটা বাঁচবে না। আচ্ছা বাবা, একটা কিডনি থাকলে তো মানুষ বাঁচে, কিন্তু 2টা কিডনি যদি না থাকে সে মানুষ তো বাঁচতে পারে না। আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু একটা কিডনির ব্যবস্থা করতে পারিনি বাবা। আমি কি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না? স্যার, আপনার ছেলের রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। আমি আপনার ছেলেকে কিডনি দিব। কি বলছো বাবা, তুমি কিডনি দেবে? না না, এটা হতে পারে না। তুমি কেন কিডনি দিবা? স্যার, আমি আপনার ছেলেকে কিডনি দিব, তার 2টা কারণ আছে। প্রথম কারণ টাকা, যেটা আমার খুব প্রয়োজন, ওইটা আপনার কাছে আছে। আর আপনার প্রয়োজন আপনার ছেলের কিডনি, যেটা আমার কাছে আছে। আপনার ছেলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, যেটা সচরাচর কারো পাওয়া যায় না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, তাই আমি আপনার ছেলেকে কিডনি দিতে চাই। আর দ্বিতীয় কারণটা হলো, আপনি আমাকে নিজের ছেলের মতো করে বলেছেন। যদি আমার নিজের ভাই হতো তাহলে কি আমি আমার ভাইকে কিডনি দিতাম না? অবশ্যই দিতাম। তাই আপনার ছেলেকে আমি নিজের ভাই মনে করে কিডনি দিতে চাই। তাহলে এখানে সমস্যা কোথায়? আচ্ছা বাবা, তোমাকে কত টাকা দিতে হবে? তুমি যা চাও আমি তাই দিব। স্যার, আমার 10 লাখ টাকার খুব প্রয়োজন। আমি পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে আছি। এই টাকাটা হলে আমার পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি যদি কিডনি দাও তাহলে আগামীকালকে হাসপাতালে এসো, আর হাসপাতালে যত খরচ আমি দেব, আর তোমার 10 লক্ষ টাকাও দিব বাবা। আর এই নাও আমার ভিজিটিং কার্ড, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। আর বাবা, তুমি আসবে তো? স্যার, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি এক কথার মানুষ। একবার যেহেতু আপনাকে কথা দিয়েছি, আমি আপনার ছেলেকে কিডনি দিব। কিন্তু পরিবারের মানুষকে তো এখনো জানানো হয়নি। আমি একটু পরিবারের মানুষকে জানাই, তারপর আগামীকালকে এসে আপনার ছেলেকে কিডনি দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাকে বাঁচালে। আল্লাহ হয়তো স্বয়ং তোমাকে আমার কাছে পাঠিয়েছে। না না, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আমি আসছি। মা, দেখো তো এই সোনার হারটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা। আচ্ছা। কি রে সৈকত, কি ব্যাপার বাবা? তুই আজকে বাসায় কেন? তুই অফিসে যাসনি? মা, আমি অফিসে গিয়েছিলাম। অফিস থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে। নতুন একটা প্রজেক্টের জন্য অফিস থেকে আমাকে শহরের বাইরে পাঠাচ্ছে। প্রজেক্টটা অনেক ভালো, যদি সাকসেস হয়ে যায়
তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। বোনের বিয়ে, ভাইয়ের বাইক, তোমার হাত খরচ সবকিছুই ঠিক হয়ে যাবে। ভাইয়া, আর আমার সোনার হারের কথা মনে আছে? হ্যাঁ রে, তো সোনার হারের কথা আমার মনে আছে। মা, আমি তাহলে ঘরে যাচ্ছি, কালকে সকাল সকাল বের হতে হবে। আর শোনো, গ্রামের দিকে যাব তো, হয়তো সেলফোনটা বন্ধ থাকতে পারে, নেটওয়ার্ক নাও থাকতে পারে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা, তা না হয় চিন্তা করলাম না, কিন্তু তুই যা বলছিস সত্যি বলছিস তো? আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে মা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি রুমে যাচ্ছি। মা, এবার মনে হয় আমার স্বপ্নটা পূর্ণ হবে। হ্যাঁ রে মা, তোর স্বপ্ন পূরণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এসেছো ভালো হয়েছে। আমি তো অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, যে ভাবছিলাম তুমি আসবে না। যাই হোক, সব ঠিকঠাক। তুমি যদি না আসতে তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম বাবা। আপনাকে তো আমি আগেই বলেছিলাম দুশ্চিন্তা না করতে। আমি এক কথার মানুষ। একবার যেহেতু বলেছি আপনার ছেলেকে আমি কিডনি দিব, তো দিব। চলুন, আর দেরি না করে ভেতরে চলুন। আচ্ছা চলো। কি ব্যাপার, বারবার সৈকতের ফোন বন্ধ দেখাচ্ছে? ওর তো কখনো ফোন বন্ধ থাকে না। তাহলে ওর কি কোনো সমস্যা হলো? না, কি উল্টাপাল্টা ভাবছি। আর ও যদি কোথাও যেও থাকে তাহলে তো অবশ্যই আমাকে বলে যেত। আচ্ছা, আমি বরং ওর বাড়িতে যাই। না না, বাড়িতে যাওয়া তো ঠিক হবে না, কারণ ওদের বাড়ির কেউ তো আর আমাকে চেনে না। কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, ওকে আমি কলে পাচ্ছি না। উফ, আমার মাথা একদম কাজ করছে না, কি করব আমি? আমি বরং আর একটা দিন দেখি। এই একদিনের মধ্যে যদি আমি ওকে পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলে আমি সত্যি সত্যি এবার ওর বাড়ি পর্যন্ত চলে যাব। উফ, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা মা, 2 দিন ধরে ফোন বন্ধ পাইতেছি ভাইয়ার। ভাইয়ার তো কোনো সমস্যা হলো না? আরে না না, ওর কোনো সমস্যা হয়নি। ও কি একটা প্রজেক্ট নিয়ে যেন ঢাকার বাইরে গেছে, ওখানে হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা, তাই মোবাইলটা বন্ধ। ও আচ্ছা, এবার বুঝতে পারছি ভাইয়া কেন তোরে বেশি ভালোবাসে। কারণ এই যে তুই ভাইয়ার সামনে উপর উপরে দরদ দেখাস, ভাইয়ার জন্য চিন্তা করস। আচ্ছা, ভাইয়ার জন্য এত চিন্তা করার কি আছে? ও কি ছোট বাচ্চা নাকি? আমি শুনছি ও একটা সুন্দর প্রজেক্টের কাজে গেছে। এই কাজটা যদি সুন্দর মতো হয়ে যায় তাহলে আমার বাইক কিনা হয়ে যাইব, তোর বিয়ের গয়নাগাটি কিনা হইব, মারেও কিছু টাকা পয়সা দিব। আমি তো মনে প্রাণে চাই যে ভাইয়া এই প্রজেক্টের কাজটা সুন্দরভাবে সফল করে আসুক। দেখো ভাইয়া, তুমি সবসময় আমার সাথে এরকম করবা না। সৈকত ভাইয়ারে আমি উপরে উপরে ভালোবাসি না, আমি মন থেকে ভালোবাসি, তোমার মতো না। হ্যাঁ, আমি মানছি সৈকত ভাইয়ের কাছে আমি কিছু আবদার করি, সে আবদারগুলো আমার পূরণ করে। তাই আবদার পূরণ করার জন্য আমি ভালোবাসা দেখাবো এমন না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন তোরা ঘুমাতে যা। মা, তুমি ঘুমাতে যাবা না? ঘুমাবো, তোরা যা, আমার রান্নাঘরে কিছু কাজ আছে, ওগুলো শেষ করব, তারপরে ঘুমাতে যাব। আচ্ছা মা, শোনো, আমি ঘুমাইতে গেলাম। আমি যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার ছেলেকে ফোন দিয়ে বলবা যে আসার সময় যেন আমার বাইকটা নিয়ে আসে, আর যদি বাইক না আনতে পারে তাহলে যেন বাইকের টাকাটা আনে, আর যদি না আনে না, একদম খবর আছে। আমি গেলাম ঘুমাইতে। না না, আমি আর পারছি না। আজকে 3 দিন হয়ে গেল, সৈকতের ফোন বন্ধ। আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। আমাকে এখনই ওর বাড়িতে যেতে হবে। ওর বাড়ির মানুষ যা ভাবার ভাবতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে এক্ষুনি আমার ওর বাড়িতে যেতেই হবে। আমি এক্ষুনি যাব। মা, শোরুম থেকে বারবার ফোন দিতেছে, ভাইয়া তো টাকা দিল না। ওই দেখ তো কে এসছে। আচ্ছা ঠিক আছে মা। তুমি ভাইয়ারে বুঝাই বলবা। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি বলবো। মা, উনি জানি কি বলতে আসছে। তুই বয় মা, তুমি বসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম অথই, আমি সৈকতের বন্ধু। আমরা দুজন দুজনকে পছন্দ করি,
আমি জানি সৈকত হয়তোবা আপনাদের কাউকে এই কথাটা বলেনি। ও আচ্ছা আচ্ছা, তুমি সৈকতের বন্ধু। আচ্ছা মা, তুমি কি প্রয়োজনে এসেছো সেটা বলো। আন্টি, আজকে 3 দিন হয়ে গেল সৈকতের ফোনটা বন্ধ। আমি কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। আপনি আমাকে একটু বলবেন ও কি বাড়িতে আছে নাকি বাইরে গেছে কোথাও? আচ্ছা মা শোনো, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ও অফিসের কাজে শহরের বাইরে গেছে, হয়তো ওখানে ইন্টারনেট সমস্যা, অথবা ও নিজেই মোবাইল বন্ধ করে রাখছে। কি, অফিসের কাজে শহরের বাইরে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে এটা তো অবাক হওয়ার কি আছে, ভাইয়া যে কোম্পানিতে চাকরি করে সেটা তো অনেক ভালো একটা কোম্পানি, আর এই কোম্পানির কাজে অনেক জায়গায় যেতে হয়, মাঝে মাঝে তো দেশের বাইরেও যেতে হয়। হ্যাঁ আমি মানছি যে ও একটা কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানিটা অনেক বড়, আর ওই কোম্পানিতে চাকরি করতে হলে দেশের বাইরে যেতে হয়। কিন্তু কিন্তু কি মা? আন্টি, ওই কোম্পানিতে সৈকতের চাকরিটা নেই। আজ থেকে 1 মাস আগে ওর চাকরিটা চলে যায়। আপনারা সবাই দুশ্চিন্তা করবেন বলে আপনাদের কিছুই বলেনি, কিন্তু আমি সব কিছুই জানতাম। আর ও 2টা টিউশনি করে, ওইটা থেকে যে টাকা পায় সেটা দিয়ে আপনাদের সংসার চলে। আর তার পাশাপাশি ও চাকরির একটা কোর্সও কমপ্লিট করছে। কিন্তু আমার কথা হচ্ছে, ও গেলটা কোথায়? ও তো আর ওই কোম্পানিতে চাকরি করে না। তুমি এসব কি বলছো মা? আমার ছেলের চাকরি নেই, তাহলে আমার ছেলেটা গেল কোথায়? আপু তাহলে ভাই কই গেল? ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মা, তাহলে ভাইয়া মিথ্যা কথা বলছে? এখন যদি ভাইয়া চাকরিতে না যায় আমার বাইক কেনার টাকাটা কে দেবে? ও শিট! শিপু, তুমি এখনো বাইকের কথা বলছো? বাইকের কথাই ভেবে যাচ্ছ? কোথায় একটা বারো তো নিজের বড় ভাইয়ের কথা ভাবলে না? আর তানিয়া, তোমাকে বলি, আমি মানছি তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো, কিন্তু ভালোবাসাটা শুধু মুখে বললেই হয় না, বোঝাতেও হয়। তোমরা কি কখনো তোমার ভাইয়াকে বোঝার চেষ্টা করেছো? আমার তো মনে হয় না বোঝার চেষ্টা করেছো তোমরা। আন্টি, ওদের কথা না হয় বাদই দিলাম, ওরা ছোট মানুষ, কিছু বোঝে না। কিন্তু আপনি তো সৈকতের মা, আপনি সৈকতের গার্ডিয়ান। আপনি কিভাবে পারলেন সৈকতের সাথে এরকমটা করতে? এই পুরো সংসারের একটা দায়িত্ব সৈকতের কাঁধে আপনি দিয়ে দিয়েছেন। আমি এটাও মানছি যে সংসারের বড় ছেলেদের দায়িত্ব একটু বেশিই থাকে, কিন্তু আপনারা সবাই মিলে ওর সাথে যা করেন এটা রীতিমতো অন্যায়। আপনারা ঠিক করছেন না। আর তাছাড়া এই পরিবারের কথা চিন্তা করে যদি সৈকত কোনো একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তার জন্য কারা দায়ী থাকবে? তখন তো আপনারা সবাই দায়ী থাকবেন। আমি মানছি আপনাদের পরিবারের বিষয়ে কথা বলাটা আমার শোভা পাচ্ছে না, কারণ এটা একান্তই আপনাদের পরিবারের বিষয়। কিন্তু আন্টি, আমি তো সৈকতকে ভালোবাসি, আমি সৈকতকে বিয়ে করতে চাই। আমি যদি সৈকতকে বিয়ে করি, তখন তো আপনাদের এই পরিবারের একটা সদস্য আমি হব। সেই সদস্যের অধিকার নিয়ে আমি এতগুলো কথা বলে ফেলেছি। আমি যদি ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারছি আমার ছেলের সাথে আমি কি ব্যবহার করছি। মা গো, আমার ছেলেটাকে এখন কোথায় পাবো? তুমি একটা কিছু করো না মা, দেখো না আমার ছেলেটা কোথায় গেল। হ্যাঁ আপু, মা একদম ঠিকই বলছে। তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আমার বোনের বিয়ের টাকা পয়সা স্বর্ণ এসব কিচ্ছু লাগবে না, আমাদের ভাইয়াকে লাগবে। আচ্ছা, ভাইয়ার নাম্বার তো বন্ধ, তাহলে ভাইয়াকে আমরা খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, আমরা সবাই যদি এইভাবে দুশ্চিন্তা করি, তাহলে তো কোনো সমস্যার সমাধানই হবে না। ও যেহেতু 3 দিনের কথা বলে গেছে, তাহলে অন্তত আমরা আজকের দিনটা ওয়েট করি। আজকের দিনের মধ্যে যদি ও না আসে, তাহলে আমরা কোনো না কোনো একটা পদক্ষেপ নিব। আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি রাত পর্যন্ত আপনাদের বাড়িতে থাকতে পারি? অবশ্যই থাকবে মা, কারণ তুমি আজ আমাকে বুঝিয়ে দিয়েছো আমি আমার সৈকতের সাথে কি ব্যবহার করেছি। না না আন্টি, আপনি প্লিজ এভাবে বলবেন না। আর তোমাদেরও বলছি, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদের ভাইয়া ঠিক সময় মতো ফিরে আসবে। আর ও আসার পরে প্লিজ তোমরা ওকে একটু বোঝার চেষ্টা করো, মানুষটা কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে আপু, আমরা এখন থেকে ভাইয়াকে বোঝার চেষ্টা করব। এই না বাবা, 10 লক্ষ টাকা চেক। তুমি যেটা চেয়েছিলে আমি ঠিক সেটাই দিয়েছি। আর এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, তুমি ঠিক মতো ওষুধ কিনে খেও আর ফল ফলালি কিনে খেও। আসলে বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। ওই যে বাবা একটা কথা বলেছিলে না, যে মানুষের কখন কে উপকার করে, তুমি ঠিক সেটাই করেছো। আর বাবা, তুমি কিছুদিন সাবধানে থেকো, বুঝতে পারছো? আর তুমি শোনো, বাসায় পৌঁছে আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আপনি চিন্তা করবেন না,
আমি বাসায় পৌঁছে আপনাকে কল দিয়ে জানিয়ে দিব। আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা যাও। মামুনি আর তো পাচ্ছি না, কি করবো, কোথায় খুঁজতে যাবো ওকে? অথই, তুমি এখানে? ও এখানে কি করছে সেটা না হয় পরে বলছি, আগে তুই কোথায় গিয়েছিলিস সেইটা বল। মা, আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম আমি কিছুদিনের জন্য অফিসের কাছে শহরের বাইরে যাচ্ছি। হ্যাঁ, সেটা তো তুই বলে গিয়েছিলি, কিন্তু তুই সত্যি করে বল কোথায় গিয়েছিলি। মা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো তোমাকে বললামই আমি অফিসের কাছে শহরের বাইরে গিয়েছিলাম, আর গ্রামে নেটওয়ার্ক পায় না, এর জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। ভাইয়া আমরা সবাই জেনে গেছি তোমার চাকরিটা আর নেই। যেহেতু তোমার চাকরি নেই সেহেতু প্রজেক্টের কাজে তোমার গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে সত্যি করে বলো। ফোনটা কেটে দিচ্ছে কেন? শোনো, কোনো কিছু লুকিও না আর, কারণ সবার সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি সবাইকে বলে দিয়েছি যে তোমার চাকরিটা আর নেই। এখন চুপ করে না থেকে তুমি আমাকে বলো যে কোথায় গিয়েছিলে। আরে কি ব্যাপার, তোমরা সবাই আমাকে এভাবে চেপে ধরছো কেন? আচ্ছা, আমি মানছি যে আমার চাকরি নেই, তাই বলে কি আমার কোথাও কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, কাজ তো থাকতেই পারে, এই জন্যই তো তোকে জিজ্ঞাসা করছি কোথায় গিয়েছিলি, কি কাজের জন্য গিয়েছিলি সেটা আমাদেরকে বল। মা, তুমিও না ওদের মতো বাচ্চামি শুরু করে দিয়েছো নাকি? আন্টি, ও ইচ্ছে করে বারবার কলটা কেটে দিচ্ছে, কারণ আমরা সামনে আছি তো, যদি আমরা জেনে যাই ও কোথায় গিয়েছিল, সেজন্য ও বারবার ফোনটা কেটে দিচ্ছে। সৈকত, তুমি আমাদের বলো তো তুমি কোথায় গিয়েছিলে? কি ব্যাপার? তোমাকে না আমি বলেছি তুমি বাসায় পৌঁছানোর পরে আমাকে কল দিতে। তুমি কেন আমাকে কল দিলে না? শোনো, তোমাকে কিন্তু অনেক বড় একটা অপারেশন করা হয়েছে, আর এখন বুঝতে হবে যে তোমার শরীরে একটা কিডনি নেই। আর আগের মতো চলাফেরা করলে তো চলবে না, এখন তোমাকে সাবধানে চলাচল করতে হবে, নিজেকে যত্ন নিতে হবে। আর শোনো, তোমার মতো ছেলে যেন প্রতিটা পরিবারে জন্ম নেয়, যে নিজের কথা না ভেবে তার নিজের একটা কিডনি বিক্রি করে দেয় পরিবারের জন্য। তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা। এখন রাখছি। সৈকত, বাবা তুই আমার ছেলে হয়ে কিডনি বিক্রি করলি, এতটা নিচে নামিয়ে গেলি। আমি জানি বাবা, আমি জানি আমাদের সংসারে খুব অভাব, তাই বলে তুই কিডনি বিক্রি করে সংসার চালাবি? তোর ভাই না হয় তোর কাছে কিছু আবদার করছি, আমি আমি সংসার খরচের জন্য তোর কাছে টাকা চাই, তাই বলে তুই তোর কিডনি বিক্রি করে আমাকে টাকা দিবি? আমি আমি মা হয়ে ছেলে কিডনি বেচা টাকা দিয়ে সংসার চালাবো? আল্লাহ পাক, এই দিন দেখার আগে কেন আমার মরণ হইল না? মা, তোমাকে আমি কতবার বলেছি তুমি এইসব কথা আমার সামনে বলবে না। তোমার মরার কথা আমি শুনতে পারি না মা, আমার ভালো লাগে না। তুমি আবারও কান্না করছো, দেখো মা, তুমি এইভাবে কান্না করলে অসুস্থ হয়ে যাবে তো। আর আমি একটা কিডনি বিক্রি করেছি, দুইটা তো আর বিক্রি করিনি। একটা কিডনি বিক্রি করলে মানুষ বাঁচে, দেখো আমি এখনো সুস্থ সবল তোমার সামনে দাঁড়িয়ে আছি। একটা কিডনি বিক্রির বিনিময়ে যদি আমার পরিবারের সকলের মুখে হাসি ফোটে, তাহলে কিডনি বিক্রি করে কি সমস্যা বলো তো? আমি যে কিডনিটা বিক্রি করেছি এর বিনিময়ে আমার বোনের বিয়েটা হবে, আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ হবে, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বলো তো মা? হ্যাঁ, তুমি সবার কথা ভাবলে, তোমার পরিবারের কথা ভাবলে, কিন্তু একটাবার নিজের কথা ভাবলে না। একটাবার তুমি আমার কথাও ভাবলে না। তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? দেখো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমার কাছে সবচেয়ে আগে। আমার পরিবারের সুখটা আমি দেখতে চেয়েছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে চেয়েছি। এই যে কিডনিটা বিক্রি করেছি, এই টাকা দিয়ে আমার ভাইটার স্বপ্ন পূরণ হবে, একটা বাইক কিনতে পারবে। আমার বোনটার
সসম্মানে বিয়ে হবে, গহনা কিনতে পারবে, আর কোনো সমস্যা থাকবে না আমাদের পরিবারে। ভাইয়া তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাবো না, আর আমার বিয়েও দিতে হবে না। আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, তানিয়া ঠিকই বলছে। আমার বাইক কেনার কোনো দরকার নাই, আমার বাইক লাগবে না। আমার বন্ধুরা যা বলার বলুক, আমি বাইকটা কিচ্ছু চাই না। ভাইয়া আমরা তোমাকে চাই, আর কিচ্ছু চাই না ভাইয়া। ভাইয়া আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় আবদার করছি ভাইয়া। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। ধুর পাগল, তোরা আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? আরে আমি তো তোদের বড় ভাই। বাবা যখন মারা গিয়েছিল তখন তো আমি বলেছিলাম তোদের সমস্ত আবদার আমি পূরণ করব, তোদের সমস্ত সমস্যা আমি দেখব, কিন্তু আমি পারিনি। আমি তোদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারিনি, এটা ভেবে আমার খারাপ লাগতো। কিন্তু আজকে আমার ভালো লাগছে যে তোদের আবদারগুলো আমি পূরণ করতে পারছি। আমি কিডনি বিক্রি করে আর যাই করি না কেন, তোদের সমস্যাগুলোর সমাধান করতে পারছি। আজকে এটা ভেবে ভালো লাগছে যে আমার মা আমাকে বুঝতে পেরেছে, আমার বোন আমাকে বুঝতে পেরেছে, আমার ভাই আমাকে বুঝতে পেরেছে। কিন্তু অথই, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। আমি চাই না আমার মতো একটা অসুস্থ মানুষের সাথে তুমি তোমার সারাটা জীবন কাটাও। তুমি এটা কি বললে বলো তো? আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তোমার একটা কিডনি তো কি হয়েছে? ডাক্তার যদি বলে তুমি আর একদিন বাঁচবে, তবু আমি তোমাকে ভালোবেসে যাব, আমি তোমাকেই বিয়ে করব। আজকে তো আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একটা ব্যক্তিকে ভালোবাসি যে তার মা বাবা ভাই বোন পুরো পরিবারকে ভালোবাসে। যে তার পুরো পরিবারকে ভালোবাসতে পারে, সে তো সবাইকে ভালোবাসতে পারে। কিন্তু মা, আমার ছেলেটার কি হবে? আমার ছেলেটা একটা কিডনি নিয়ে বাঁচবে কিভাবে? আন্টি, আপনি এমন কোনো চিন্তা করবেন না, ওর কিছুই হবে না। আমার বাবা তো একজন ডাক্তার, আমার বাবাকে বললে ওর একটা কিডনির ব্যবস্থা হয়ে যাবে। আমি আবারও সৈকতের শরীরে একটা কিডনি প্রতিস্থাপন করব। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, ওর কিছুই হবে না, ও একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে আপু, আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? শর্তটা হলো আমার বিয়ের আগে আপুকে ভাবি হিসাবে দেখতে চাই। শোন, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আমি আজই ওদের বিয়ের ব্যবস্থা করছি।